জিরান্ড এবং পার্টিসিপল যেকোনো ভার্সিটি অ্যাডমিশন বা চাকরির পরীক্ষা বা মেডিকেল এক্সাম, এই সকল ক্ষেত্রে ইংলিশের দিক থেকে জিরান্ড এবং পার্টিসিপল দুইটা খুবই হট টপিক। মানে এখান থেকে প্রশ্ন থাকেই। এই দুইটা থেকে মানে জিরান্ড বা পার্টিসিপল থেকে প্রশ্ন একটা বা দুইটা প্রশ্ন থাকেই পরীক্ষাগুলোতে। তো অনেকেই দেখা যায় জিরান্ড এবং পার্টিসিপলের মধ্যে পেঁচ লাগিয়ে ফেলে যে আসলে কোনটা জিরান্ড এবং কোনটা পার্টিসিপল, যেহেতু দুইটা খুব কাছাকাছি, দুইটাই কি ভার্ব ওয়ান প্লাস আইএনজি রিলেটেড। এখানে কিন্তু অনেকেই পেঁচ লাগায়। তাই আমি আপনাদের সহজভাবে ফাইন্ড আউট করার জন্য আমি কিছু টেকনিক এখানে আলোচনা করবো এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যেমন জিরান্ড জিরান্ড আমরা সহজভাবে খুঁজে বের করতে পারি যেভাবে, সেটা হচ্ছে সোপ। হ্যাঁ, সোপের বাংলা অর্থ কিন্তু সাবান, আসলে এখানে সেই সোপ না। এখানে এস দিয়ে বোঝায় সাবজেক্ট, ও দিয়ে অবজেক্ট, এবং এই এপি অর্থাৎ সোপের যে লাস্ট দুইটা ওয়ার্ড এটা দিয়ে বোঝায় আফটার প্রিপোজিশন। এখন বলতে পারেন যে ভাই এগুলো কি, বুঝতেছি না তো। আচ্ছা, আমি ব্যাখ্যা করতেছি। এই সাবজেক্ট দিয়ে বোঝানো হচ্ছে যে ভার্ব ওয়ান প্লাস আইএনজি ওয়ার্ডটা যদি সাবজেক্টে থাকে এবং সেটা যদি আন্ডারলাইন করে প্রশ্নটা করা হয় যে এটা কি বাক্য, এটা কি জিরান্ড নাকি পার্টিসিপল নাকি অন্য কিছু, তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন যদি সাবজেক্ট ফর্মে থাকে তাহলে সেটা এক বাক্যে কি জিরান্ড। এই যে এখানে কিন্তু সাবজেক্ট ফর্মে আছে এবং ভার্ব ওয়ান প্লাস আইএনজি আছে, সো এটা কি জিরান্ড। এই যে ওয়াকিং, ওয়াকিং একটা ভার্ব, তার সাথে আইএনজি, এবং এটাও কি আছে সাবজেক্ট ফর্মে আছে। ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট, সেক্ষেত্রে এটাও কি জিরান্ড। তারপর আসে আফটার প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের পরে যদি ভার্ব ওয়ান প্লাস আইএনজি থাকে তাহলে সেটা জিরান্ড। যেমন এই যে নমুনা উদাহরণ হিসেবে দেখি যে আই হ্যাভ নো অবজেকশন টু, আই হ্যাভ নো অবজেকশন টু ওয়াকিং, ভার্ব ওয়ান প্লাস আইএনজি, এবং তার পূর্বে কি আছে, তার পূর্বে একটা প্রিপোজিশন আছে। হ্যাঁ, সেটা হ্যাঁ মানে প্রিপোজিশন আছে, সো সেই ক্ষেত্রে কি হবে, সেটাও জিরান্ড হবে। তারপরে হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, এখানেও কি আছে একটি প্রিপোজিশনের পরে, মানে আফটার প্রিপোজিশন বলতে বুঝেন না যে ওয়ার্ডের পরে প্রিপোজিশন, মানে এই প্রিপোজিশনের পরের ওয়ার্ডটা। আপনার আবার এটা পেশ করেন না যে এখানে লিখছি যে আফটার প্রিপোজিশন মানে ওয়ার্ডের পরে প্রিপোজিশন থাকবে, সেটা কিন্তু না। মানে প্রিপোজিশনের পরের ওয়ার্ডটা যদি ভার্ব প্লাস আইএনজি হয় তাহলে সেটা কি হবে, জিরান্ড হবে। তারপরে জিরান্ড টপিক থেকে এমন কিছু প্রশ্ন দেখবেন যে ভার্ব প্লাস আইএনজিটা না সাবজেক্টে আছে না অবজেক্টে আছে না এর পূর্বে কোনো প্রিপোজিশন আছে, মানে ওয়ার্ডটার পূর্বে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনারা অনেকেই কনফিউজড হবেন যে ভাই এটা কি জিরান্ড না পার্টিসিপল। তো সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে ওই বাক্যটা মানে ফুল সেন্টেন্সটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। কারণ ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ বলি, সহজভাবে মনে রাখবেন ট্রানজিটিভ হচ্ছে যেই ভার্বের অবজেক্ট আছে, ঠিক আছে, বা যেই সেন্টেন্সের অবজেক্ট আছে। যেমন হি ফাউন্ড পার্কিং ইজ ডিফিকাল্ট, এখানে কিন্তু অবজেক্ট আছে, তাহলে সেটা কি ট্রানজিটিভ, ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, আর ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেটাই যার কোনো অবজেক্ট নাই, মানে যার কোনো শেষ নাই। যেমন ফায়ার বার্নস, এটার কিন্তু কোনো শেষ নেই, মানে আগুন জ্বলছে, এর কোনো সমাপ্তি নির্দেশক কোনো কথা এই সেন্টেন্সে ছিল, তাহলে সেটা কি ইনট্রানজিটিভ। তারপর যদি দেখেন যে হি ফাউন্ড পার্কিং ইজ ডিফিকাল্ট, এখানে কিন্তু কোনো সাবজেক্ট ফর্মে নাই, অবজেক্ট ফর্মে নাই, এর পূর্বে কোনো প্রিপোজিশনও নাই, তাহলে কি করবেন যে সেটা যদি ট্রানজিটিভ বাক্য হয় তাহলে সেটা হবে এক বাক্যে জিরান্ড। আমি যেই তিনটি রুলস আলোচনা করলাম, অর্থাৎ সাবজেক্ট, অবজেক্ট, আফটার প্রিপোজিশন এবং ট্রানজিটিভ ভার্বের যে বিষয়গুলো আলোচনা করলাম, এই মানে এই তিনটা বাদে আর যেখানেই দেখবেন ভার্ব প্লাস আইএনজি সেখানে যদি জিরান্ড এবং পার্টিসিপল থাকে তাহলে আপনারা সহজেই আইডেন্টিফাই করে করবেন যেটা পার্টিসিপল। আর কোনো প্যাচের প্রয়োজন নেই বা চিন্তারও প্রয়োজন নেই। অর্থাৎ যদি আপনার এই তিনটা রুলসের ব্যতিক্রম কোনো প্রশ্ন পান তাহলে সেটা কি পার্টিসিপল। আশা করি আপনাদের ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।